হি আল্লাহ আমাদের সবাইকে কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যান, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে নিয়ে। সাথে আছে আমি শাহিনুর সিদ্দিকা। বলছি প্রাণের শহর, স্বপ্নের শহর ঢাকা থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে ভিডিওতে শেয়ার করব যে যারা বাজার না করে অভ্যাস, মানে কখনো বাজারে যান না, হুট করে যদি তারা বাজারে যান বা বাজার করতে হয়, এরকম পরিস্থিতিতে পড়লে কেমন নাক্কানি চুবানি খেতে হয়, সেটা নিয়ে আজকে ভিডিও থাকছে। আমিও আজকে এরকম একটা পরিস্থিতির শিকার হয়েছি। আর ভিডিও দেখতে দেখতে কোথাও যদি আপনার বিন্দু মাত্র ভালো লাগা কাজ করে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আমার গত ভিডিওতে মোবাইল কেনা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এবং কিছু টাকা সংকট ছিল। সেখানে অনেক আপুরা আমাকে বলেছেন, বিশেষ করে একটা আপু, আমি আইডির নামটা বলতে চাই না, যে আপু তুমি এখন থেকে টাকা সঞ্চয় করো, এভাবে নাই আর এইরকম চিন্তা করবা না, টাকায় সঞ্চয় করতে থাকো, তারপরে কিছু কিনতে যাবা। আমি ওই আপুকে উদ্দেশ্য করে বলতে চাই, হ্যাঁ আপু, যে মেয়েরা কখনো কোনো আয় রোজগার নাই সংসারে, তারা টাকা সঞ্চয় করা খুবই কষ্টকর। বিশেষ করে অনেক গৃহিণীরা আছে, আমরা হাজব্যান্ড প্রতিদিনের বা নিত্য যে বাজার সদাই দরকার তা কিনে দেন। হাত খরচ নামের যে অর্থ, কখনোই একটা টাকা হাতে পাননি। সংসারটা চালায় হাজব্যান্ড নিজে, এবং হাত খরচ বলতে তাদের জীবনে কোনো টাকা নেই। এবার বলেন তো, সেই মহিলারা বা ওই ধরনের বোনেরা আমার হাত খরচ করবে কিভাবে? সঞ্চয়ী মনোভাব যতই থাক না কেন, সঞ্চয়টা করবে কোথা থেকে? যারা হয়তো সংসার খরচের টাকাটা হাতে পান, অথবা হাজবেন্ড কোনো হাত খরচের টাকা আপনার হাতে তুলে দেয়, তখন ওই থেকে না হয় আপনি সঞ্চয়ী মনোভাব গড়ে তুলে সঞ্চয় করতে পারেন। আর যারা এরকম নসিব নাই, হাজবেন্ডই সমস্ত দেখাশোনা করে, বাজার সদাই বা এভরিথিং সব, এমনকি আপনাকে হাত খরচের কোনো একটা পয়সাও দেয় না, সেক্ষেত্রে হাত খরচ থেকে টাকা জমাই সঞ্চয়ী মনোভাব করা অনেক বোনেরই হয়তো সম্ভব হচ্ছে না, তাই না? আর আরেকটা কথা বলবো, যে অনেকের জীবনের, আমার যে ভিডিওতে আমি শেয়ার করি, সবসময় আমি একটা কথা বলি, কাউকে ছোট করার জন্য না, এবং আমি ছোট হওয়ার জন্য না। আমি সবসময় আমার ভিডিওটা শেয়ার করি। আর আরেকটা বোন আমাকে বলেছে যে আপু তুমি ভিডিওতে অনেক কথা বলতে পারো, আমাদের কথা, আমাদের মনের কথা, যেগুলো আমরা বলতে চেয়ে বলতে পারি না, কিন্তু অবলীলায় সুন্দর করে তুমি বুঝিয়ে দাও, তোমার কথা শুনে আমরা স্বস্তি পাই। আমি এই মুহূর্তে আইডিটার কথা বলে গেছি, যে আপুটা আমাকে এটা বলেছে। আমি সেলুট জানাই তোমাকে। তুমি হয়তো কোনো লোক লজ্জার কারণে মুখ ফুটে সেটা বলতে পারো না। আমি সবসময় ভিডিওতে একটা কথা বলি, আমার ভিডিও ওই বোনদের উদ্দেশ্যে যারা মনে করে দুঃখে কষ্টে জীবনটা যাচ্ছে, পার হচ্ছে, সংসারটা মানিয়ে নিচ্ছি, মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু কোনো বোনদের জীবন বা কোনো আত্মীয় স্বজনের জীবন দেখলে যখন আমাদের মনে হয়, ইস, আমারও তো হতে পারতো এরকম একটা জীবন, আমিও তো চেয়েছি এরকম একটা জীবন, এমন একটা সংসার, এমন একটি ঘর, আমার কেন হলো না? আমি ওই বোনদের উদ্দেশ্যে, আমার মতো করে যারা সংসার করো তাদের জন্য আমার ভিডিওটা শেয়ার করা। তাদেরকে বলবো, তুমি একা নও বোন, তোমার মতো আমার মতো হাজারো বোন এরকমভাবে সংসার করছে, দিব্যি ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমি ওদের জন্য ভিডিও তৈরি করি, ওদের আপনারাও দেখবেন, কিন্তু ওরা যেন ওই বোনটার মতো অনেকে স্বস্তি পায়, যে না, সংসারের টানাপোড়ায় শুধু আমি একার নয়, এরকম অনেক বোনেরা আছে সংসারের টানাপোড়ায় চলছে, তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি ওই বোনদেরকে বলছি, ধৈর্য ধরো, আল্লাহ একালে না হয় ওকালে দিবে। কারণ আল্লাহ বলছে, আমি সমস্ত মাখলুকাতের জিম্মাদারি আমি নিয়েছি, রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি, প্রতিটা প্রাণীকে সৃষ্টি করেছি, প্রতিটা প্রাণীর জিম্মাদারি আমার। তা আল্লাহ যদি তোমার আমার জিম্মাদারি নিয়ে থাকে, ফয়সালা তো আল্লাহর কাছে। আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে এভাবে ভালোবাসে। তার ভালোবাসাকে সম্মান, শ্রদ্ধা এবং লালন করে আমরা যখন সেটা
মেনে নিব, তখন হয়তো আমাদের হিসাব সহজ হবে। আল্লাহ হয়তো পরকালে আমাদের হিসাব সহজ করবে বিধায় দুনিয়াতে এত ঝামেলা দেয় নাই, তাই না? কি না চাই আমরা ভালো থাকতে সবসময়। আর এই যে সকালে নাস্তা টাস্তা সব করে নিলাম, এখন কি দেখাচ্ছি একটু বলেন তো। বারান্দাতে এত সুন্দর করে সকালে ক্লিন করে গাছটা সব পরিষ্কার করে রাখলাম, কিন্তু অসিপ এসে সব ফুল ছেড়ে দিয়েছে। ফুল টুল ছেড়ে পাতা টাতা ছেড়ে নিচে ফেলে দিচ্ছে। এই যে তেলাপোকাটা, এটা অনেকে বলবেন হয়তো যে শাইনুর এটা ঠিক হয় নাই। আমিও জানি ভয় দেখানো বাচ্চাদের ভালো না, কিন্তু যদি এই তেলাপোকাটা এখানে, আমি একটা মরা তেলাপোকা এখানে না রাখি, অসিপ দেখা গেছে বারান্দাটা কিছু না কিছু ফেলে দিচ্ছে, এখন গাছ নষ্ট করছে, পাতা ছিঁড়ছে, ফুল ছিঁড়ছে। কিন্তু ও যখন দেখবে যে তেলাপোকাটা এখানে আছে, ও আর বারান্দাতে যাবে না। এখন শীতের সময় আমি বারান্দাটা লক করে রাখতাম, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে বারান্দাটা লকও করতে পারছি না। অলরেডি আমার ঘরের জানালার নেটগুলো লক করা আছে, অসিপ জানালা দিয়েও কিছু না কিছু ফেলে দিচ্ছে। তাই বারান্দার একটু দূরে, মানে দরজা থেকে একটু দূরে আমি তেলাপোকাটা এখন রেখে দিয়েছি। অসিপ যখন বারান্দায় যেতে চাপে দেখবে তেলাপোকা আর যাবে না। আসলে কিন্তু এটা কাজও হয়েছে। আজকে সারাদিন তারপর থেকে বারান্দায় যায় নাই। আমার গাছটাও বাঁচবে, সে কিছু ফেলবো না সেই চিন্তা করি। আর অসিপকেই এইগুলা করে দিয়ে আজকে বাজারে গেলাম। দেখেন, আমার ছেলের কোনো খেয়াল না দিয়ে এখন তার খেলতে ইচ্ছে করে না। ওর সমস্ত খেলনা পাতি রেখে সবসময় আমার রান্নাঘরের হাঁড়ি পাতিল পেঁয়াজ রসুন মানে ইত্যাদি ইত্যাদি আমার রান্নাঘর থেকে যেভাবে সব নিয়ে আসে, এগুলা দিয়ে তার খেলনা। যতই নিষেধ করি এগুলা দিয়ে সে খেলা করে। আর এই যে একটা কথা বললাম না, আমার ঘরে সবসময় বাজার অসিপ হওয়ার পর থেকে অসিপের আব্বুই করে। আগে যেহেতু আমি যেতাম বাজারে, কিন্তু এখন আর যাওয়া হয় না। অসিপের আব্বু ইন্ডিয়াতে, ঘরে মাছ মাংস বাজার কিছুই নেই। বাজারে গেলাম, বাজারে যে এই তীব্র রোদের মাঝে আমার মনে হয়েছে আমার মাথাটা ভু ভু করে ঘুরছে। এক হয়েছে বাজারের এই দাম দেখে, আর এক হয়েছে হঠাৎ করে আমি বাজারে গিয়ে কোনটা রেখে কোনটা কিনবো, কোনটা সামলাবো যেন কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে বাজার করা কত কষ্ট। আসলে যারা প্রতিনিয়ত বাজারে যাচ্ছেন বা যে বোনের হাজবেন্ডরা দূরে যাচ্ছে বা বাজার করে অভ্যস্ত, তাদের কাছে কোনো ব্যাপার নাই। কিন্তু আপনি যদি হঠাৎ করে যান, কখনোই অভ্যাস না থাকে, আপনাকে কিন্তু রীতিমতো একটা নাক্কানি জবানি খেতে হবে বাজারে যেয়ে। আমার অভ্যাস আছে, কিন্তু মাঝখানে আমি 2-3 বছর ধরে বিরতি। কারণ অসিপ আছে, অসিপ কার সাথে থাকবে, এর জন্য আমার নিচে নামা হয় না, বাজার করা হয় না। আর আজকে বাজার করতে গিয়ে আমার এইরকম পরিস্থিতি হয়েছে, যখন বাজার নিয়ে আমি ঘরে আসলাম, অসিপের আব্বু আমাকে ফোন দিল। আমি বললাম যে মাত্র বাজার থেকে আসছি। আমি রীতিমতো হাঁফাচ্ছিলাম, আমার হাই প্রেশার আছে। অসিপের আব্বু বলল, দেখো তাহলে আমার কত কষ্ট হয়। আসলে ওদের কষ্ট একটা অভ্যাস, বা আমারও একসময় অভ্যাস ছিল। আর এখন সেই অভ্যাসটার যখন একটা টানা পোড়া চলে আসছে না, মনে হচ্ছে আমি আর পারছি না। এই বছর কোনো তালের আঁশ খাওয়া হয় নাই, বা এই চোখ যেটাই বলেন না কেন, এটা কিছু নরম কিছু শক্ত দুটাই নিয়ে আসছি। এগুলার দাম দেখি আমি এতই অবাক, প্রতিটাই চোখ বা একটা বিচি 10 টাকা করে। মানুষ কি খাবে বলেন? এই সমাজে যারা মানে খুব কম টাকা আয়ে সংসার চালাচ্ছে, দেশীয় ফল কি বিদেশি ফল কি কিছুই তো স্পর্শ করতে পারবে না। কোথা থেকে পাবে সে পুষ্টির চাহিদা? সংসারের চাল কিনবে, না বাজার করবে, না সিজনের ফল কিনবে? আমি আজকে বাজারে যে বিভিন্ন কিছু চিন্তা করতেছিলাম যে কোনটা রেখে কোনটা করব। এদিকে আম কাঁঠাল লিচু নাই বা বাদ দিলাম ওইগুলার কথা। রান্না টান্না কিছুই শেয়ার করতে পারিনি, কারণ বাজার করে আসে এতটাই খারাপ লাগছিল। মনে হচ্ছিল এখন যদি একটু শুতে পারতাম। উপায় নেই, আজকে মেয়ের ছুটি বাসায়। আর ছুটি মানে মেয়ে একটু রিল্যাক্স থাকতে চাই। বলতে পারিনি যে তুমি আজকে একটু কাজ করো, বললে হয়তো রান্নাটা করে ফেলতুম। আমি বলিনি। একদিন তো পরের ঘরে যে ইচ্ছা মতো খাটবে, না হয় নিজের ঘরে একটুতে স্বাধীন থাক। রান্না করে নিয়েছি মুরগির মাংস, মূলা শাক, আর এই যে
আর কাঁচা ধরনের মিষ্টি কুমড়া আছে না, চিলকা সহ, সেটা আবার সজনে ডাঁটা দিয়ে রান্না করেছি। আর রান্না-টান্না যখন শেয়ার করতে পারিনি, তখন মনে হয়েছে আমি এখন স্বস্তিতে একটা খাবার খাবো। ওয়াসিফকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। মনে হয়েছে সারা দিনের ক্লান্তি শেষে যখন একটু আমি ভাত নিয়ে বসেছি, একটা রিল্যাক্স ভাব চলে আসছে। দেশীয় খাবার, সেই শাক, সবজি, এগুলা খেতে আমার খুব ভালো লাগে। মূলার শাকটা যদিও সিজন না, তারপরেও খেতে কিন্তু একটুও খারাপ হয়নি, খুবই ভালো লাগছিল। আর এই শাকটা আমার ছেলে কিছুই খাবে না, মেয়ে খাবে। আর এই যে মিষ্টি কুমড়ার এটা সজনে ডাঁটা দিয়ে, মানে কি আর বলবো। আমি সব সময় একটা কথা বলি, মানে দেশীয় খাবার, একেবারে গ্রামীণ খাবারগুলা আমাকে মুগ্ধ করে। আমার মা যেভাবে সে মিষ্টি কুমড়াটা রান্না করতো, এভাবেই রান্না করে নিয়েছি। মনে মনে খাচ্ছি আর মার কথা মনে করছিলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে যাব একটু বিশ্রাম নিব। আজকে সারা দিনটা আমার সাথে এইভাবেই কেটেছে। হঠাৎ করে কোনো উৎকট ঝামেলা না, মানে দায়িত্ব যখন মাথার উপরে চলে আসে, তখনই মাঝে মাঝে এরকম মনে হয়। এখন হয়তোবা সেটা বয়স বাড়তেছে, সেজন্য হয়তোবা এই সব কিছু করে আজকেই এই ভিডিওটা আপনার সাথে একটু শেয়ার করলাম। যদি কোথাও ভুল করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অসিফ রীতিমতো লেখাপড়া করতে বলছে, ABCD সব বলতেছে, সব পড়তেছে। যেই চাইলাম কলমটা নিয়ে ভালো করে হাতটা ধরায় দিতে, তখনই তার মেজাজ খারাপ। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে।